আমার একটা সবিনয় নিবেদন আছে। সেটি হচ্ছে, আমি অত্যন্ত সাধারণ একজন রাজনৈতিক সৈনিক তৃণমূল কংগ্রেসের। এখন আমি কিছু আমাদের যারা প্রতিপক্ষ, উল্টো দিক, তারা আমাদের দল সম্পর্কে, রাজ্য সরকার সম্পর্কে, আমাদের নেতা নেত্রীদের সম্পর্কে কিছু বললে আমি পাল্টা যুক্তি দেওয়ার চেষ্টা করি। এবার সেই যুক্তিতে যারা যুক্তি দিয়ে উত্তর দিতে পারেন না, আমায় নানাভাবে তারা আক্রমণ করার চেষ্টা করেন। এবং কিছু জায়গায় আমি বেশ কিছু পোর্টাল, বেশ কিছু টিভি চ্যানেল, মূলত তাদের যে ডিজিটাল সংস্করণ, তাতে আমি দেখছি যে যারাই আমাকে একটু সমালোচনা করছেন, আপনারা একটা হেডিং করছেন, কুণালকে ধুয়ে দিনের অমুক, কুণালকে ধুয়ে দিনের অমুক, কুণালকে ধুয়ে দিলেন অমুক। আমার শুধু একটাই রিকোয়েস্ট, শীত পড়েছে, সকাল থেকে রাত অব্দি যদি আপনারা আমাকে ধুয়ে দেন এই হেডিং হয়, তাহলে কিন্তু আমার ঠান্ডা লেগে যাবে। ফলে এই পোর্টাল এবং ডিজিটাল অনুরোধ, এই কুণালকে ধুয়ে দিলেন, একটু অন্য কোনো শব্দ দয়া করে বের করুন। এই ধুয়ে দিলেনটা বারবার দিলে শীতকালে আমার একটু অসুবিধা হচ্ছে। এবার আপনারা প্রশ্ন করতে পারেন। হুমায়ুন কবির নতুন দল ঘোষণা করলেন, কিছু প্রার্থীর নামও তিনি আগে ঘোষণা করেছেন। তাহলে এই নতুন দল গঠনটাকে আপনি কি বলবেন? দেখুন, এটা গণতান্ত্রিক রাজ্য, কোনো ব্যক্তি কোনো দল ঘোষণা করতে পারেন, তাকে আমরা আদৌ কোনো কোনো মন্তব্য, আলাদা করে কোনো মন্তব্য করার কোনো অবকাশ নেই। অনেক দল আছেন এখানে। এখানে আমরা মানে এখানে মূল যে দল, সংখ্যাগরিষ্ঠ দল, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আছে, এরপরে ভারতীয় জনতা পার্টি আছে, এরপরে বিধানসভায় যদিও শূন্য বামফ্রন্ট আছে। এবং বামফ্রন্ট মানে ব্যাপারটা শুধুমাত্র সিপিএম নয়, সেখানে আরএসপি, সেখানে সিপিআই, সেখানে ফরওয়ার্ড ব্লক, সেখানে বিপ্লবী বাংলা কংগ্রেস, সেখানে ওই এসপি, ডিএসপি, নানা ধরনের দল টল সব আছে। তো এরকম একটা পরিস্থিতিতে আরো দল আছে, এসইউসিআই আছেন, হ্যাঁ, সিপিআইএমএল লিবারেশন আছেন, হ্যাঁ, এছাড়া অন্যান্য কিছু দল, তারাও প্রার্থী দেন, নানা রকম বিষয় আছে। ফলে আরেকটি দল যদি কেউ করে থাকেন, তো করেছেন। এখন সেটাই বাংলার মানুষকে দেখতে হবে, বা দেখছেন, যে এবার কেউ নিজেরা দল করছেন, নাকি ভোট ভাগ করে বিজেপিকে সাহায্য করার জন্য অনেককে দল করছেন, বা কাউকে কাউকে দিয়ে দল করানো হচ্ছে। এগুলো আমাদের কিছু যায় আসে না। উনি বলছেন, আমি চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবার এরকম চ্যালেঞ্জ আমরা দেখেছি, এইসব কথাবার্তা আমরা অনেক শুনেছি, অনেক দেখেছি। ফলে দল যারা ঘুরে ঘুরে আসে, ঘুরে ঘুরে যারা বিভিন্ন দলে রাজনৈতিক পর্যটক, তাদের মুখ থেকে এইসব কথাবার্তার কোনো ভ্যালু আছে বলে আমরা মনে করি না। আমি শুধু একটাই মনে করিয়ে দেবো, আমি শুধু একটা বিষয় শুধু আপনাদের মনে করিয়ে দিতে চাই, যে এইটা একটু শুধু শুনে রাখবেন। আপনাদের লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী, সারা ভারতের পাশাপাশি মুর্শিদাবাদের বিকাশ ও উন্নয়নের স্বার্থে আগামী 23শে এপ্রিল পদ্ম ফুল চিহ্নে আমাকে ভোট দিয়ে জয়ী করুন। 2019 আবার দিল্লিতে আপনার সরকার। আবার শোনাচ্ছি, এই বক্তব্যটি রাখছেন হুমায়ুন কবির। 2019 সালে তিনি বিজেপির প্রার্থী ছিলেন। আমি হুমায়ুন কবির, 11 নম্বর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী, সারা ভারতের পাশাপাশি মুর্শিদাবাদের বিকাশ ও উন্নয়নের স্বার্থে আগামী 23শে এপ্রিল পদ্ম ফুল চিহ্নে আমাকে ভোট দিয়ে জয়ী করুন। 2019 আবার দিল্লিতে আপনার সরকার। তো যে ব্যক্তি 2019-এ বাবরি মসজিদ ধ্বংসকারী বিজেপির প্রার্থী হয়েছিল, তার মুখে আর অন্য কোনো কথা সাজে? মানুষ তো ধরেই নিচ্ছেন বিজেপি বিরোধী ভোট কেটে বিজেপিকে যদি সুবিধা পাইয়ে দেওয়া যায়, যদিও বাংলায় এসব হবে না, সেই কারণে তাকে সামনে রেখে বিজেপি এই ভোট ভাগের খেলা খেলছে। মানুষ জানেন, বিজেপিকে রুখতে গেলে, সারা ভারতে বিজেপিকে রুখছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বাংলার বুকে। আর বিজেপিকে রুখতে গেলে সরাসরি ভোট দিতে হবে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের।
একটা ভোট এদিক ওদিক যদি এইসব বিজেপির বিটিম সিটিম ডিটিমকে কেউ দেয়, তো তাহলে সেটা ঘুরিয়ে বিজেপিরই হাত শক্তিশালী করা হবে। হুমায়ুনবাবু বলছেন আজকে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা এত হুমায়ুন বাবুর কোর্ট দিচ্ছেন। হুমায়ুন বাবু যে বলেছিলেন আমি বিজেপির প্রার্থী, সেটা ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল? জিজ্ঞেস করেছিলেন যে আপনি তো 19 সালে বিজেপির ক্যান্ডিডেট ছিলেন, যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল, তা আপনার সেদিন বাবরি মসজিদের প্রতি শ্রদ্ধাটা কোথায় ছিল? আপনার 100 বার অধিকার আছে কোন মসজিদ তৈরি করার, যে কোনো ব্যক্তি মন্দির মসজিদ গির্জা করতে পারেন, কিন্তু আজ আপনার মনে হচ্ছে বাবরি মসজিদ করি, আজ আপনার মনে হচ্ছে বিজেপির বিরোধিতা। কিন্তু 2019 সালে যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল আপনি তাদের প্রার্থী ছিলেন। এই প্রশ্নটা ওনাকে কি করা হয়েছে, নাকি ওনার মুখনিসৃত বাণী নিয়ে আপনারা আমাদের প্রশ্ন করছেন? উনি বলছেন যে 31শে জানুয়ারির আগে ব্রিগেড করবেন এবং সেখানে মৃত্যুঘণ্টা বাজাবেন। এবং সেখান থেকে ফিরাদ হাকিমের দপ্তর ঘেরাও করবেন। উনি কুণাল ঘোষকেও আক্রমণ করেছেন আর একটা বিকৃত শব্দবন্ধ ব্যবহার করেছেন ইত্যাদি। ওগুলো ওনাদের অভ্যাস। তার কারণ আমি যে কথাগুলো বলি সেগুলো ওনাদের গায়ে হুলের মতো ফোটে, তো সেই জন্যই আমাকে আক্রমণ করেন। তা আমার তো একটাই কথা, আজ কোন কুণাল ঘোষকে আক্রমণ করছেন? কমাস আগে যে কুণাল ঘোষ ওনার ফোন নাম্বারও রাখতো না, যাকে হাই কুণাল বাবু আমি দেখা করতে চাই দরকার, যাকে করে আমার কাছে এসেছিলেন, তো সেই কুণাল ঘোষকে আক্রমণ করছেন। এসব বাল্যখিল্যপনা দেখা আমার অভ্যাস আছে, এরকম ছেলে মানুষ আমি অনেক দেখেছি। এই ব্রিগেড সমাবেশ মৃত্যুঘণ্টা তো ব্রিগেড করবেন, সে তো সিপিএম ও ভোটের আগে একবার ব্রিগেড করে তারপর শূন্য পায়। তো ব্রিগেডের সঙ্গে কি সম্পর্ক আছে? উনি ব্রিগেড করলে কিছু অন্য দল লোকজন পাঠাবে যারা একটু এইসব জিনিস হাওয়া দিতে চায়, তো উনি তো সেখানে লোকজন পাঠাবে, তার সঙ্গে কি এসে গেল? সিপিএম ব্রিগেড করে না? সিপিএম এর ব্রিগেডে যারা যায় তো তারপরেও সিপিএম শূন্য পায়, তো সিপিএম এর মিছিলে যায় তারপরেও শূন্য পায়। আজকেও যারা মুর্শিদাবাদে ওইসব দল ঘোষণার ওখানে গেছিলেন তারাও জানেন যে ভোটটা দেওয়ার সময় ওনারা কেউ যাচ্ছেন মজা দেখতে, কেউ যাচ্ছেন টিফিন টিফিন দিচ্ছে, আর ওনারা জানেন যে বিজেপিকে রুখতে গেলে আর সরকারের সমস্ত রকম পাশে থাকার যে স্কিমগুলো, এগুলো যাদের অধিকার, মানুষ পাশে আছে, সরকার পাশে আছে মানুষের, ফলে তারা ভোটটা দেওয়ার সময় তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। তো সোজা কথা। উনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তফাৎ করছেন, বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে ট্যালেন্টেড আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসে বদলে গেছেন, আর শুভেন্দু সম্পর্কেও তার কোনো বিরূপ মনোভাব নেই। বিরূপ মনোভাব নেই, উনি একজন রাজনৈতিক আবার দেখুন, ওনার বিরূপ মনোভাব কখন কার প্রতি বলা মুশকিল। উনি তো 2019 সালে বিজেপির ক্যান্ডিডেট ছিলেন। যে লোক বিজেপির ক্যান্ডিডেট ছিল 2019 সালে, তো সে আবার বিজেপির বিরুদ্ধে কথা বলার একটা অভিনয় করছেন বা কথা বলছেন, অন্তত লোকের সামনে লোককে বিভ্রান্ত করছেন। তো তিনি কবে কাকে কি বললেন তাতে কি এসে গেল? বলছেন তফাৎ করছেন যে অভিষেক ট্যালেন্টেড, মমতা বন্দ্যোপাধ্যায় বদলে গেছে। দেখুন, অভিষেক ট্যালেন্টেড, এ তো স্বাভাবিক। তো অভিষেক আমাদের দলের সাধারণ সম্পাদক, তাহলে উনি সেই দলটা ছাড়লেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় এই দলের সর্বোচ্চ নেত্রী। দীর্ঘ গণ আন্দোলনের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উঠে আসা, বিরোধী নেত্রী হিসেবে সফল, মুখ্যমন্ত্রী হিসেবে সফল। অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন প্রজন্মের নেতা, দ্রুত উঠে আসছেন এবং সত্যিই তো ট্যালেন্টেড। তো ট্যালেন্টেড নেতাকে ছেড়ে উনি গেলেন কেন? এ তো ব্লান্ডার। ওনার তো উচিত এক্ষুনি অভিষেকের কাছে গিয়ে ভুল সংশোধন করে অভিষেককে বলা, যা যা করেছি করেছি, আমি, আপনি ট্যালেন্টেড, আমি আপনার সঙ্গেই থাকছি, তৃণমূল কংগ্রেসেই থাকছি, মিটে গেল। আবার সে সঙ্গে এটাও বলছেন যে মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার সব ফুলে পেঁপে উঠেছে, সব দুর্নীতি হয়েছে। দেখুন, এগুলো এতদিন ধরে যে তৃণমূলেই ফিরেছে, তৃণমূলের বিধায়ক, এখন ওকে দিয়ে কেউ কিছু বলাতে হবে? যারা বলাচ্ছে তাদের কথা, এই তো এই যে দম দেয়া পুতুল, দম দেয়া পুতুল, দম দেয়া পুতুল যারা করাচ্ছে তাদের শুভেন্দু ওই গানটা আছে, ওই গানটা মনে আছে, जितनी चाबी भरी राम ने, किसने? राम ने, उतना चले खिलौना। जितनी चाबी भरी राम ने, उतना चले
खिलौना, राम ने भरा है चाबी, राम ने भरा है चाबी, उतना चला है खिलौना। সেই সঙ্গে এই যে শুভেন্দু অধিকারী সম্পর্কে যে ওনার যে অভিমত, যেটা আপাদমস্তক রাজনৈতিক ব্যক্তিত্ব, এটা নিয়ে বা কি বলবেন? তো ওদেরই তো লোক, বন্ধনই যুক্ত, এক বন্ধনই যুক্ত। তো বিজেপির কথায়, বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য বাংলায় যত এই তৃণমূলকে হারাতে না পেরে যত রকম সব অতৃপ্ত আত্মা আছে, এ ওকে ধরছে, ও ওকে ধরছে, তারপর কি সব ক্যান্ডিডেট অ্যানাউন্স হয়েছে শুনলাম। তাই শুনে আমার মনে পড়লো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা গল্প ছিল, তাদের সব চরিত্রের নাম ভোলা। হ্যাঁ, তো আজকে যা যা ক্যান্ডিডেটের নাম শুনলাম তাতে আমার শীর্ষেন্দু বাবুর গল্পটার কথা মনে পড়লো। সেই গল্পে একাধিক চরিত্রের নাম হচ্ছে ভোলা, এখানে ভোলা, ওখানে ভোলা, সেখানে ভোলা। আজকে যা ক্যান্ডিডেটের নাম শুনলাম সবই দেখলাম সে ঘুরে ফিরে সব একই জায়গায় সব ভোলা। তো যে উনি বলছেন যে মুসলমানদের আপনি দুধের গায়ে বলেছিলেন, এই মুসলিমদের জন্য কি করেছেন প্রশ্ন তুলছে। সেটা উনি বুঝতে পারবেন রেজাল্টটা বেরোনোর পর। ওনার ব্যক্তি স্বার্থের জন্য ওনার আরে হুমায়ুন কবির যখন আমার কাছে এসেছিলেন, আমি তো আবার বলছি, উনি যে সমস্যাটা বলেছিলেন ওনার এলাকার একটা সাংগঠনিক সমস্যা, যে এই ব্লক সভাপতি বা এই সাংগঠনিক নেতাকে সরাতে হবে, কারণ সংগঠনে যেরকম সমস্যা হয়। এবং আমি আবার মনে করি যে, আমি আবার বলছি যে হুমায়ুন যাই বলে আমি মনে করি যে কোনো ব্যক্তি তার এলাকা নিয়ে তার মতামত প্রকাশের অধিকার আছে। অর্থাৎ হুমায়ুন যেটা বলতে এসেছিলেন সেটা যে উনি ভুল বলেছেন এ কথা তো আমি বলতে পারি না। যে কোনো ব্যক্তি, যে কোনো বিধায়ক তার দলের কাছে তার মতামত দেওয়া, সুপারিশ করার অধিকার আছে। এবার দল হয়তো সেই সুপারিশগুলো রাখার জায়গায় নেই, এরপর উনি সেই সাংগঠনিক রদবদল ওনার পছন্দ মতো হয়নি যে বিষয়টা, সেখান থেকে উনি হিন্দু মুসলমান হ্যান ত্যানে চলে গেলেন। আমার সঙ্গে যেদিন কথা বলতে এসেছিলেন অনেকক্ষণ গল্প হয়েছে, তার আমি বলেছিলাম যে আপনি এরকম এত বিতর্কিত কথাবার্তা বলেন কেন, বা তুমি বলো কেন এইসব। উনি ছিলেন সাংগঠনিক বিষয়। এখন তিনি ওই যে জিতনি চাবি ভরি রাম নে উতনা চলে খিলৌনা। শুভেন্দু অধিকারী বলছেন যে তৃণমূল কংগ্রেস এর ফলে বিপদে পড়বে, কারণ মুসলিম ভোট নওশাদ সিদ্দিকী বিভিন্ন জায়গায় ভাগ হয়ে যাবে। শুভেন্দু বাবুরা যত এই কথা বলবেন যে মুসলিম ভোট ভাগ হবে, কারণ কখনো নওশাদ কখনো হুমায়ুন, তত বোঝা যাবে এদের উপর বিজেপি নির্ভরশীল। আজকে হুমায়ুন বলে ফেলেছেন যে বিজেপির আসন বাড়তে পারে, বিজেপি বলছে নওশাদ হুমায়ুনরা ভোট পাবেন। অর্থাৎ এরা হচ্ছে একে অপরের পরিপূরক। বিজেপি কোথাও উগ্র হিন্দুত্ব করে কিছু হিন্দু ভোট পেতে চাইছে, কোথাও বকলমে মুসলমানদের বিভ্রান্ত করে তাদের একাংশের ভোট পেতে চাইছে। অর্থাৎ অ্যান্টি তৃণমূল ভোট ওরা ধর্মের নাম দিয়ে প্ররোচনা দিতে চাইছে, এবং অ্যান্টি বিজেপি ভোটটাকে ওরা একটু ডিভাইড করতে চাইছে। তো সেই জায়গায় এটা ততবার ধরা পড়ে যাচ্ছে, শুভেন্দু যতবার বলবে নওশাদ আর হুমায়ুন ভোট পাবে, আর হুমায়ুনও যতবার বলবে বিজেপি বাড়বে, তত হচ্ছে একে অপরের পরিপূরক। একটু শুভেন্দু বাবু একটা কথা কিছুক্ষণ আগে আবার বলেছেন যে চলতি মাসের 26 তারিখ আবার বাংলাদেশ হাই কমিশন ঘেরাওয়ের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। এবার 10,000 মানুষকে ঘেরাও করবেন। আজকে ঘেরাও করেছেন, আজকে এসএফআই বিক্ষোভ দেখিয়েছে, কংগ্রেস বিক্ষোভ দেখিয়েছে বাংলাদেশ হাই কমিশনের সামনে। আর উনিও আজকে ওখানে ঘেরাও করেছেন, 26 তারিখ আরো জোরালো। আপনি একটা জিনিস বুঝতে পারছি না, কলকাতায় বাংলাদেশের যে দূতাবাস বা হাই কমিশনের যে ডেপুটি হাই কমিশনের যে অফিস রয়েছে, বিজেপিকে এটা ঘেরাও করতে হচ্ছে কেন? কেন্দ্রে তো বিজেপি সরকার। তৃণমূল কি বলছে? তৃণমূল বলছে বাংলাদেশে যা ঘটছে আমরা তীব্র নিন্দা করছি, ওই হিংসা, ওই তাণ্ডব আমরা বিরোধিতা করছি, নিন্দা করছি, বাট এটা আলাদা দেশ, আলাদা রাজ্য নয়। ফলে একটা রাজ্যের পক্ষে এখানে আর কিছু করা সম্ভব নয়। করতে হবে কাকে? বলতে হবে কাকে? কেন্দ্রীয় সরকারকে। তো শুভেন্দুরা এখানে ওখানে বিক্ষোভ দেখিয়ে করছেন কি? কেন্দ্রীয় সরকারকে বলুন কড়া ব্যবস্থা নিতে। এখানে তো আই ওয়াশিং নাটক চলছে। আসল করণীয় তো কেন্দ্রের, বিজেপি সরকারের। বিজেপি সরকার কেন কড়া বিবৃতি দিচ্ছে না?
কেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল এখন ঢাকা যাচ্ছে না? কেন যা যা করার কেন্দ্রীয় সরকার করছে না? আমাদের নেত্রী একটা স্পষ্ট সিদ্ধান্ত রেখেছেন। সেই সিদ্ধান্তটা হচ্ছে এই ধরনের আন্তর্জাতিক বিষয়ে নীতিগতভাবে এবং রীতিগতভাবে কেন্দ্র যা করে আমরা পাশে থাকি। কিন্তু কেন্দ্র যদি কিছুই না করে, তো বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের বিক্ষোভ থেকে কি করবেন? বলা তো উচিত কেন্দ্রীয় সরকারকে। তো কেন্দ্রীয় সরকারকে বলুন, বিজেপি এখানে নাটক করছেন কেন? শুভেন্দুবাবু যা হলুদ গোলাপ ফুল নিয়ে অমিত শাহর কাছে যান, তো যান এবার হলুদ গোলাপ ফুল নিয়ে জয়শঙ্করের কাছে, বিদেশ মন্ত্রীর কাছে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যান, প্রধানমন্ত্রীর কাছে যান। সেন্ট্রাল গভর্নমেন্টকে অ্যাক্ট করতে বলুন বাংলাদেশ ইস্যুতে। এখানে লোক দেখানো বিক্ষোভ করে আপনাদের কি লাভ আছে? এখানে সে তো রাজ্য পুলিশকেই সেই আইন শৃঙ্খলা রাখতে হবে, সামলাতে হবে, পাহারা দিতে হবে। বিরোধীদের উপর কাজের চাপ বাড়ছে, এই অভিযোগে আজকে প্রতিবাদে আজকে ইলেকশন কমিশনের অফিসের সামনে আবার বিক্ষোভ, ধন্যবাদ। দেখুন, বিএলওরা তো বিরাট সমস্যায় পড়ছেন না। এই যে অপরিকল্পিত, হঠকারে, অদূরদর্শী সিদ্ধান্ত, এসআইআর এর পদ্ধতিগত নানা ত্রুটি, বিজেপির চাপে, বিজেপির কলকাঠি নাড়ায় করছে। এবার এতে একদিকে বৈধ নাগরিকদের হ্যারাসমেন্ট, অনেকে আত্মহত্যা করছেন, দৌড় ঝাঁপ, ফর্ম ফিল আপ, ছবি তোলা, এইসব চলছে। কাজ জীবিত মানুষকে মৃত দেখাচ্ছে, হস্যই দীর্ঘই এর বানান বলে এদিক ওদিক করে ছেড়ে দিচ্ছে প্রায়। ওপাশে বিএলওরা রোজ নিত্য নতুন একটা করে সার্কুলার, পাগলের মতো অবস্থা হয়েছে তাদের অধিকাংশে। তো সেই কারণেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এর দায় তো পুরো নির্বাচন কমিশনের, বিজেপি। বলছি, শামশেরগঞ্জের জাফরাবাদ গ্রামে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস খুনকাণ্ডে ধৃত আইনে পুলিশ ব্যবস্থা নিয়েছে, পুলিশ চার্জশিট জমা দিয়েছে, পুলিশ ট্রায়াল করিয়েছে, ট্রায়ালের পর দোষীও সাব্যস্ত হয়েছে। ফলে কোনো খারাপ ঘটনা ঘটলেও সঙ্গে সঙ্গে যে পুলিশ ব্যবস্থা, আইনি পথে তাদের তদন্ত, বিচার, সেগুলো পশ্চিমবঙ্গেই হয় এবং দোষীও সাব্যস্ত আদালতে আজ হয়ে গিয়েছে। এগুলো সিপিএম জমানায় হতো না, আর ওই বিজেপি জমানায় হয় না। যুবভারতী কাণ্ড নিয়েও আজকে শুভেন্দু অধিকারী যে মামলাটা করেছিলেন, তিনি আজকে ইডি তদন্ত চেয়েছেন যে পুলিশ প্রশাসন এবং স্বতন্ত্র একসাথে জড়বে এসব ঘটিয়েছে বলে শুভেন্দু আইনজীবী অভিযোগ করেছে। আমি নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ এটা কোর্টের বিষয়। কিন্তু এই কথায় কথায় সিবিআই, কথায় কথায় ইডি, এগুলো করার কি জাস্টিফিকেশন আছে? পুলিশ তো পুরোদস্তুর তদন্ত করছে। রাজ্য সরকারের তরফে যা যা ব্যবস্থা নেওয়ার সব ব্যবস্থা হয়েছে। তো কুম্ভ মেলায় যখন মৃত্যুর মিছিল হয়েছে, পদপিষ্ট, আগুন, তখন এই বিজেপির জনস্বার্থ মামলা, সিবিআই, এগুলো সব কোথায় থাকে? যখন গুজরাটে একের পর এক ব্রিজ ভেঙে পড়ে, যখন মণিপুর বছরের পর বছর জ্বলতে থাকে, তখন এগুলো কোথায় থাকে? বেঙ্গালুরুতে আইপিএল এ পদপিষ্ট হয়ে হতাহত 30-এর বেশি, কোথায় থাকে তখন? আর এখানে যখন রাজ্য সরকার কিছুক্ষণের জন্য কোনো জায়গায় একটা বিশৃঙ্খলা হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে দুঃখ প্রকাশ করেছেন এবং সঙ্গে সঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে একটা কমিটি করে দিয়েছেন। সিট হয়েছে, পুলিশ তদন্ত করছে, গ্রেফতার হয়েছে, তলব চলছে, জেরা চলছে। তারপরে আর কি চান এরা? রাজগঞ্জের যে বিডিও প্রশান্ত বর্মন স্বর্ণ ব্যবসায়ী খুনের এই মামলায় বিষয়ে একটা কথা বলি। এই যে কোনো অংশ থেকে একটা বিষয়ে বলা হচ্ছে যে ওই শতদ্রু দত্ত নাকি 100 জনের মতো ওই এন্ট্রি পাস দেওয়ার জন্য ব্যবস্থা করেছিল। ও কার কথায় নাকি সেটাকে 400 করা হয়েছে। এরকম একটা, হ্যাঁ, এইসব সূত্রের খবর মিডিয়ায় চলছে। প্রভাবশালীর নির্দেশে শতদ্রু দত্ত নাকি 100টি দিয়েছিল, কিন্তু ঠিক আগের দিন প্রভাবশালীর নির্দেশে নাকি সেটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা তদন্ত সাপেক্ষ, এই নিয়ে কোনো মন্তব্য করব না। কিন্তু শতদ্রু দত্ত নিজেই তো 400 লোকের লিস্ট দিয়েছেন। শতদ্রু দত্ত নিজেই তো মাঠে 400 লোক ঢোকার রেকমেন্ডেশন করেছেন পুলিশকে, তার নিজের সই করা। আমি একটু বাদে এই লিস্টটা আমার
মিডিয়া বন্ধুদের কমিউনিকেশন গ্রুপে দিয়ে দেবো, কারণ এত বড় 35 পাতার ব্যাপার আছে এটা। তো এখানে প্রত্যেকের নাম টাম সমস্ত রয়েছে, যে শতদ্রু কাদের নাম দিয়েছেন, এবং এর পরেও যারা ভিআইপি বা আমন্ত্রিত, সেখানে 12 জনের নাম ঠিক হয়েছিল, সেগুলো আপনারা জানেন। মাননীয় মুখ্যমন্ত্রী তো আমন্ত্রিত ছিলেন, মাননীয় ক্রীড়ামন্ত্রী তো আমন্ত্রিত ছিলেন, যে ক্লাবগুলি খেলেছে তাদের তরফে যারা ছিলেন, শাহরুখ খান এবং তার সচিব তারা ছিলেন, সৌরভ গাঙ্গুলি ছিলেন, বা এই ধরনের যারা, বা প্লেয়ার যারা ছিলেন, বা সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু শতদ্রু দত্ত, তিনি তো, এটা যদি সত্য হয় তো আমরা এটা পুলিশ চেক করে দেখুক, যদি এটার কোনো সত্যতা থাকে। কারণ যেমন আপনারা বলছেন সূত্রে জানা যাচ্ছে যে শতদ্রু দত্ত আগের দিন বাড়িয়ে দিয়েছে, তো এটা তো দেখা যাচ্ছে যে শতদ্রু দত্ত এটা ওদের আগেই পাঠিয়ে দিয়েছেন। তো সুতরাং এই 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 নথি যদি সত্য হয়, তো শতদ্রু দত্ত গুনে গুনে 400 জনের নামে কাজ করিয়েছেন, ভিভিআইপিরা ছাড়া। আর সেই কজনের নাম তো আমরা সবাই জানি, 12 জন। তো এখানে তাহলে এই 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 400 জনের নাম কিভাবে ঢুকলো? কিন্তু প্রচুর নাম, এবং তারা কোথায় কোথায় মানে ইয়ে করছেন, থাকবেন, সেগুলো সমস্ত ফিল্ড অফ প্লে, মিডিয়া, ফিল্ড অফ প্লে, জোন 5, তমুক সমস্ত দিয়ে পুলিশের কাছে, সিটের কাছে কি এটি আছে আমরা জানি না। তো কিন্তু আপনারাও তদন্ত করে দেখুন, যারা বলছেন শতদ্রু 100টা নাম দিয়েছে সূত্রের খবর, তা আপনাদের সূত্রে এটাও দেখুন যে শতদ্রু 400টা নাম নিজেই দিয়েছিলেন কিনা, এবং সেই 400টা নাম কারা। আমি কিছুক্ষণ বাদে এর পিডিএফ ফাইলটা আমি আমার কেজি কমিউনিকেশনে বলছি, তদন্তের স্বার্থে সিট যদি চায় আপনি কি তালিকা দেবেন? আমার ধারণা সিটের কাছে থাকার কথা। ভিডিও প্রশান্ত বর্মন, তাকে আদালত তার আগাম জামিন খারিজ করে দিয়েছেন, এবং দ্রুত বিধাননগর আদালত। আইনের বিষয়, সম্পূর্ণ আইনের বিষয়, আইনের পথে চলবে। বলছি, লগ্নজিতের ঘটনা নিয়ে কালকে গ্রেপ্তার হয়েছে, তারপরও আজকে বিজেপির তরফে ভগবানপুর থানায় অবস্থান বিক্ষোভ চলছে। বাড়াবাড়ি করা হচ্ছে। কদিন আগে একটা উল্টো ঘটনা ঘটেছিল, সেটা আমি উল্লেখ করতে চাই না, আপনারা সবাই জানেন। লগ্নজিতার ঘটনাটা যে ন্যারেটিভে দেখা হচ্ছে, তার ঠিক বিপরীত ধর্মী ন্যারেটিভ আরেকটি জায়গায় হয়েছিল, সেখানে বিজেপিকে দেখা যায়নি। তো সুতরাং আমি সেই ঘটনাস্থলের কথা সেগুলো আমি উল্লেখ করতে চাই না। কিন্তু লগ্নজিতার সঙ্গে যেটা হয়েছে, লগ্নজিতা, তিনি একজন শিল্পী, তাকে যেভাবে গান গাইতে বাধা দেওয়া হয়েছে এবং যে কথা বলা হয়েছে, সেটা তীব্র নিন্দা, প্রতিবাদের। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, পুলিশ ব্যবস্থা নিয়েছে, এবং লগ্নজিতা চক্রবর্তী যে গানটি গাইতে বাধা পেয়েছেন, তিনি সেটি বারবার গাইবেন, 100 বার গাইবেন। তার যেদিন যেখানে অনুষ্ঠান থাকবে, তিনি মন খুলে সেই গানটি আর একবার গান। বলছি, এই ন্যাজার কাণ্ডে মূল অভিযুক্ত আলিম, যাকে পাওয়া যাচ্ছে না, তবে পুলিশ অবশ্যই তাকে গ্রেপ্তার করছে। পুলিশ তো খুঁজছিলই, তো পুলিশ তো গ্রেফতার করবেই। এখন কেউ পালাতে চাইলে একটু কাউকে চট করে ধরা যায়, কাউকে ধরতে একটু সময় লাগে। কোথায় কিভাবে লুকিয়ে থাকে, পুলিশ ধরেছে, পুলিশ একদম সদিচ্ছা নিয়ে তদন্ত করছে, ধরেছে, তো ভালো তো। লাস্ট হচ্ছে যে 2022 সালে যে নদীর হাসকারিতে গণধর্ষণ, নাবালিকাকে এবং শ্মশানে পুড়ে দেওয়া ঘটেছিল, 9 জনকে অভিযুক্ত হয়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার মানে একেবারে পরিষ্কার কথা হচ্ছে যে এখানে তদন্ত এবং ন্যায় বিচারের পথেই পশ্চিমবঙ্গ সরকার চলছে, পুলিশ চলছে। তাদের ধরা হয়েছে, তাদের তদন্ত হয়েছে, তাদের বিচার হয়েছে, এবং দোষী সাব্যস্ত হয়েছে। এবার রায় ঘোষণা হবে কাল নিশ্চয়ই, বা পরশু, যেদিনই মাননীয় বিচারক রায় ঘোষণা করবেন। কিন্তু এইগুলো তো বিজেপি শাসিত রাজ্যগুলোতে হয় না, এইগুলো তো সিপিএম জমানায় হয়নি। সেই কারণে ব্যতিক্রম হচ্ছে, আমরা চাই সমাজে একটাও খারাপ ঘটনা না ঘটুক, কিন্তু যদি ঘটে থাকে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দোষীকে গ্রেফতার করছে, তদন্ত হচ্ছে, বিচার হচ্ছে, এবং আবার দেখুন দোষী সাব্যস্ত লোক। এটা কিছুদিন আগেও আপনারা দেখবেন, এই ধরনের ঘটনায় ফাঁসির রায় পর্যন্ত রাজ্য পুলিশ কোর্ট থেকে আদায় করে এনেছে। তো আজ আবার দেখা গেল যে রাজ্য পুলিশের তদন্ত সঠিকভাবে এগিয়েছে। থ্যাংক ইউ। বন্ধ করো।